এখানে কারাবন্দী যারা আছেন একটা সাক্ষী দিবেন আজকে। সাক্ষীটা খুবই জরুরি। কেরানীগঞ্জে কারা কারা ছিলেন? আচ্ছা, কেরানীগঞ্জে যখন আমরা শুনলাম শেখ হাসিনার পালানোর কথা, এরপর থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত আমাকে অ্যানি ভাই, খসরু ভাই সহ নিয়ে জেলখানাগুলো যখন ঘুরছিলেন, তখন কারাগারে কি স্লোগান হচ্ছিল বলবেন তো? না না না, তখন পুরা জেলখানা কাঁপছিল, খালেদা জিয়া, খালেদা জিয়া। পুরা কারাবন্দি, কারাবন্দিরা আসলে কারা, জেলখানা যে কাঁপছিল সেই স্লোগানটাই ছিল খালেদা এবং জিয়া। এবং আমার মনে হয় সেই অপরাধেই জুলাই কারাবন্দীদের রেজিস্টার হয়নি, এই অপরাধেই হয়নি যে এই কারাবন্দীরা কেন খালেদা এবং জিয়া স্লোগান দিল, এদেরকে অন্তর্ভুক্ত করার দরকার নাই। আপনারা মন খারাপ করেন না, মন খারাপ করেন না। এইখানে তাদের 10টা লোক দেখাতে পারবেন না যারা এই রেজিস্টার করার দায়িত্বে ছিল। দুশ্মনী করেছে আমাদের সাথে, দুশ্মনী। প্রধান উপদেষ্টা বক্তব্য দিচ্ছে জুলাই কারাবন্দীদের জন্য একটা কার্ডও আসেনি, আসেনি। আসিফ নজরুল বক্তব্য দিচ্ছে জুলাই কারাবন্দীদের কোনো কার্ড আসেনি। ওই স্লোগানের সমস্যা, ওই স্লোগানের কারণে দেয়নি। অথচ আমরা যখন কারামুক্ত হয়েছি, সেম একই দিনে তো বেগম জিয়া, মরহুমা বেগম জিয়া, তিনি তো ওই দিনই কারামুক্ত হয়েছেন, নাকি আলাদা? একই দিনে কারামুক্তি হয়েছেন না? কারামুক্ত হয়েছেন। তো আমি বলি সব সময় ছাড় দিতে হয় না, ছাড় দেওয়ার সুযোগ নাই। আপনি যেহেতু কিছু মানুষকে এখানে আলাদাভাবে ভাতা দিচ্ছেন, কার্ড দিচ্ছেন, রাষ্ট্রীয় প্রোগ্রামের দাওয়াত দিচ্ছেন, তাহলে একটা স্মরণ করি। একটু পরপর ছবি আসছে, আরিফ নামে একটা ছেলে, তিতুমির কলেজে ছাত্র দলের। ও সারা রাত শুধু কাঁদতো, আমি ওর পা টিপে দিতাম। ওর কান্না যেন একটু বন্ধ হয়, আমরা যেন ঘুমাতে পারি, অন্যরা যেন ঘুমাতে পারে, ওর পাটা মেসেজ করে দিতাম। এত কান্না করতো। এবং সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের ছবি এখানে আছে। আমাকে আমাকে যখন ডিবিতে নিয়ে আসছে না, তখন আমার মনে হলো আমি জান্নাতে আসছি। কেন বুঝছেন জান্নাতে আসছি? আমি ডিবিতে আমাকে আনার আগে আমাকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেটা যেটা হলো কোনো স্বাভাবিক বিষয় না, যে কারণে ডিবিতে যখন অন্যদের সঙ্গে নিয়ে আসছে মনে হচ্ছে আমি জান্নাতে আসছি, এরকম মনে হচ্ছে। এত ভয়ঙ্কর ছিল অবস্থা, এত অত্যাচার ছিল। ঘরটা ছিল 3 ফিট বাই 3 ফিট। র্যাবের ডিজি এসে আমাকে জিজ্ঞাসা করছে যে কেমন আছো, আমি বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম, আমি ভালো আছি এটা কেন বলছি, মুচকি হিসেবে বলছে আলহামদুলিল্লাহ। আমাকে তো 2 দিন ধরে মারছে, এরপরে আমি কেন আলহামদুলিল্লাহ বলতেছি, সে রেগে মেগে গেছে, আলহামদুলিল্লাহ না। এবারে ঘুষানো শুরু করছে, ঘুষাইতে ঘুষাইতে তার আমার দাঁতটা ভেঙে গিয়ে তার হাত কেটে যায় আর কি। তো এরপরে সে কিছুক্ষণ পরে আবার গ্লাভস পরে আসে, গ্লাভস পরে এসে বলতেছে কেমন আছো, তা আমি বলছি আলহামদুলিল্লাহ, বুঝছেন। আবার মারতেছে মাথা। এরপরে সে তো ক্লান্ত হয়ে গেছে, দেয়ালের সাথে কয়েকটা বিয়ার বাড়ি মারলো। এরপরে ঘন্টাখানেক পরে আবার আসে। আমি তো বলছি আরে তো আলহামদুলিল্লাহ বললেই সমস্যা, আলহামদুলিল্লাহ বললেই খালি মারে। আমি বলছি, আমি আর কোনো কথা বললাম না, এবং সে তো এরপরে আমাকে আর মারেও নি। বুঝতে পারছে আমার একটা শিক্ষা হয়েছে যে আমি আলহামদুলিল্লাহ বলছি না। তো জুলাই গণ অভ্যুত্থানে যখন কেরানীগঞ্জে আমি গেলাম, আমাকে কিন্তু কোনো বিচারকের সামনে নেওয়া হয়নি। আমাকে ডিবি অফিস থেকে কিভাবে কোথায় যেন নিল, সেখান থেকে কেরানীগঞ্জে দেখতেছি আমি কেরানীগঞ্জে আছি। তো প্রতিদিন খুঁজতাম যে সবার নাম ডাকে এরকম বেল বন্ডের, ওই যে বেলের কাগজ আছে না, ওকালতনামার কাগজ আসতেছে যে আব্দুর রহিম, মোশাররফ ভাই এরকম ডাকতেছে, কিন্তু আমার নামটা প্রথম দিন দেখলাম ডাকে না, দ্বিতীয় দিন ডাকে না, তৃতীয় দিন ডাকে না, চতুর্থ পঞ্চম দশম দিন ডাকে না, ডাকে না। তো আমি আমার অনেক কষ্ট করে উকিলের সাথে যোগাযোগ করলাম যে আপনি কি বেল বন্ড পাঠাইছেন? তো একলাসউদ্দিন ভূঁইয়া স্যার, আমি তো পাঠাইছি, তো আমার বেল বন্ড আসে না। তারপর আবার বললাম আবার একটু পাঠান, তা আবার পাঠাইছে, আবার আসে না। তো শেষ পর্যন্ত আসে না। তো লাস্টের দিনে PW নামে একটা আদেশ আসে মনে হয়, তাই না? ওইটা ছিল আমার প্রথম ডকুমেন্টেশন।
যে আমি এরকমভাবে আমাকে রিমান্ডে নেবে। এই আবেদন করে কত দিনের রিমান্ড? 10 দিনের রিমান্ড নেবে, কিন্তু 4 তারিখে আমাকে বের করবে, পুলিশ বের করার সাহস পায় না। ঠিক আছে, 5 তারিখে আবার মানে বের করবে, আবার বের করার সাহস পায় না। ঠিক আছে, তো এর মধ্যে ডেপুটি জেলার একজন এসে বলতেছে যে শেখ হাসিনা পালাইছে। তখনও মানে ওইভাবে হয়নি। তখন আমি চিৎকার করে বললাম যে আমরা সবাই একটু নামাজ পড়ি, তো আমরা আশেপাশে যে কয়জন রুম ছিলাম, তা আমার তো বলতেছে ভাই শেখ হাসিনা কি পালাইছে? আমি বলছি এখন বলতে পারতেছি না কি, কিন্তু মনে হয় কিছু একটা হয়েছে। ঠিক আছে, তা আমরা সাথে নামাজ পড়লাম। তো নামাজ পড়া শেষ হয়েছে না হয়েছে, আর মধ্যেই স্লোগান হয়েছে পালাইছে রে পালাইছে। আমরা কিন্তু নামাজে বসছি কিন্তু শেখ হাসিনা পালানোর খবরের আগে। বুঝতে পারছেন? মানে সন্দেহ করছে কিছু একটা হয়েছে, হ্যাঁ এর মধ্যে হয়ে গেছে। তো প্রিয় ভাইয়েরা, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা কারাবন্দী ছিলাম, মানে কিসের ভাতা চাইবো অথবা কিসের আপনার হলো স্মারক চাইবো, আমি প্রত্যেক দিন মানে শুকরিয়া আদায় করি যে আমি তো আশাই করছিলাম, আমি ওই নেল কাটাটা সংগ্রহ করে সবার নখ কাটা দিতাম জেলখানায়। মানে নখ কাটা দিতাম এই জন্য, আমি আগের বার যে কয়বার মানে মানে জেলে ছিলাম বা আমার একটা জিনিস ছিল যে এখানে পানির সমস্যা আর এখানে চুলকানি হয়, সুতরাং আমাদেরকে যেহেতু অনেক দিন থাকতে হবে জেলে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং আমি খাওয়া দাওয়ার বিষয়ে এতটা ছিলাম না, ওগুলোই খাইতাম সবসময়, আমার জন্য তো টাকা পয়সা বাঁচতো না। তো চেষ্টা করতাম একে ওকে বলে ডিটারজেন্ট নিয়ে, ওই ডিটারজেন্ট আবার আর একজনকে দিয়ে দিতাম যে সবাইকে পরিষ্কার থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে। তো আমার আপনার হলো কাপড় ছিল, একটা কাপড় আসছিল 2টা, তো ওইটা দিয়ে পরতাম। তো একজন ছেলে এসে বলতেছে তারেক ভাই আপনাদের 2টা কাপড়, আমি গত 3-4 দিন কোনো কাপড় বদলাইনি, তো আপনি একটু আজকের জন্য আমাকে ধার দেন, আমি এটা একটু পরে আবার শুকায় গেলে আবার আপনাকে দিয়ে যাবনি। তো জেলখানায় আমাদের একটা বিশেষ রাজনৈতিক দলের বন্ধুরা ছিল একটা রুমে, আমাদের পুরা বিল্ডিংয়ে, নাম বলতেছি না, পুরো একটা বিল্ডিংয়ে শুধু একটা রুমে তারা ছিল, 4 জন কি 5 জন ছিল। তো দুঃখজনক, তাদেরকে আজকে আমার এখানে জিজ্ঞাসা, আপনাদের জন্য কোরমা বিরিয়ানি শেখ হাসিনা পাঠাতো নাকি দলের পক্ষ থেকে পাঠাতেন? জিজ্ঞাসা করছি, কারণ আছে। মানে পুরা জেলখানায় একরকম খাবার, তাদের জন্য আলাদা খাবার আসতো। নাম বললাম না, ঐক্যের জন্য নাম বললাম না, ছাড়ে দিলাম নাকি? না 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 না, বলা যাবে না। মানে কেন বলতেছি মানে আমরা 18টা মাস যতদিন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, প্রত্যেকটা কারাবন্দী মনে হয় বুকে পাথর চাপাতে ছিল যে এত অনুষ্ঠান হয়, এত প্রোগ্রাম হয়, আমাদেরকে কোথাও কেন বলে না, এটা অন্যরকম একটা কষ্টের জায়গা। অথচ সাধারণ জুলাই গণ অভ্যুত্থানে একটা আন্দোলনকারী যে জুলাই কার্ডটা নিয়েছে, তার থেকে কারাবন্দী মানেই চড়থাপ্পড়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এবং জীবনটা বাঁচবে কি বাঁচবে না। কে জন্য বললো না যে রিভলভারের আওয়াজ হচ্ছে? ঠিক আছে, তো আমাকে ভয় দেখানোর জন্য প্রত্যেকটা সময় রিভলভারের গুলি খুলতো, আবার ঠাস করে লাগাইতো। বুঝতে পারি এটা প্রত্যেকটা সময় যে এই মুহূর্তে মনে হয় মেরে দিল। সুতরাং জুলাই কারাবন্দী আমরা যারা আছি, এবং আপনার হলো 3য় দিনে যখন অত্যাচার করছিল রিমান্ডের 3য় দিনে যেটা হচ্ছিল, বলছিলাম পানি খাবো, তো বলছে নে পানি খা, হা করছি, চোখ তো বাঁধা, হা করছি। ঠিক আছে, তো মানে পানির পরিবর্তে মুখে আমার শরীরে 27টা জায়গা আছে, 27 বার কারেন্ট শক দিয়েছিল। ঠিক আছে, পানির পরিবর্তে ঠোঁটে দিয়েছিল কারেন্ট শক। ভাবছি পানি দিচ্ছে, হা করছি, সেই সময় কারেন্ট শক দিছে। ঠিক আছে, এরপরে আর পানি খাইতে চাইনি সেখানে। তো এইরকম ভাবে অনেক কষ্টের জায়গা আছে। আর আমানুল্লাহ ভাই তো এখানে আছেই। আমাদের যত মানুষ নিপীড়নের শিকার হয়েছে, আমি মনে হয় আমানুল্লাহ ভাই তার চেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে, ওনার আঙ্গুলের নখগুলো তুলে ফেলেছে। ঠিক আছে, তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই জুলাই গণ অভ্যুত্থানে যারা কষ্ট করছে, মানে বারবার আসলে পরীক্ষা দেওয়া সম্ভব না, আসলে ধৈর্যে কুলায় না, মস্তিষ্কে কুলায় না, বারবার পরীক্ষা দেওয়া সম্ভব বলেন? মানে মানে আবার যদি পরীক্ষা দিতে হয় তাহলে আবার বিএনপির পতন হওয়া লাগবে, বিএনপি 20 বছর ক্ষমতার বাইরে থাকবে, তখন আমরা আবার পরীক্ষা দেব। বুঝছেন? কারণ কেন বলতেছি, আমরা হতাশ লাগে কি জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন বলছে
কত পার্সেন্ট যেন ভিতরে গুপ্ত, 60% না কত পার্সেন্ট বলছে, কত পার্সেন্ট বলছে আমান ভাই? মাননীয় প্রধানমন্ত্রী বললেন না সরকারের ভিতরে গুপ্ত কতটুকু। মানে যখন আমাদের সামনে ত্যাগী ভাই বন্ধুরা বসে থাকে, আর যখন যারা এই লড়াই সংগ্রাম এতটুকু ত্যাগ স্বীকার না করেও এরকম ভাবে সম্মানিত হয়, তখন আমাদের মধ্যে খুব কষ্ট লাগে, খারাপ লাগে, খুব 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 কষ্ট লাগে। মানে বিষয় হলো এটা হলো মানে যারা এটা ছাত্র শিক্ষকের মতো কিভাবে, মানে আপনারা হলো লড়াইয়ের ওস্তাদ সবাই। এই লড়াইয়ের ওস্তাদরা যখন আপনার হলো মানে রাস্তায় হাঁটে, তার সামনে যখন অন্য কেউ মানে বিশালতা দেখায়, বড়ত্ব দেখায়, গর্ব দেখায়, তখন শিক্ষকের সামনে ছাত্র যদি বড়ত্ব দেখায় কেমন লাগে বলেন তো? খারাপ লাগে না? খারাপ লাগে। এগুলো শুধুমাত্র লেনদেনের হিসাব না ভাই, এগুলো শুধুমাত্র স্বীকৃতি পাওয়ার একটা আকুতি না, এগুলো হলো বেঁচে থাকার একটা ব্যবস্থাপনা। যে আপনি আমাকে কি নিয়ে বেঁচে থাকতে বলছেন? আমরা তো বারবার পরীক্ষা দিতে পারবো না, আবার ডিবি হাজতে যেতে পারবো না, আবার কেরানীগঞ্জে ঢুকতে পারবো না। গতকালকে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, আমি মাঝে মাঝে এমন কিছু কথা বলি, আওয়ামী লীগের ভাই বন্ধুরা খুব খুশি হয়। ভাই বন্ধু বলাতে রাগ করেন না, স্বরাষ্ট্রমন্ত্রী ভাই বন্ধু বলছে কালকে, কিন্তু ঠিক আছে তাই না? তো খুশি হয়। তো আমার এত যে খুশি, আপনাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? স্বীকার করেন বাংলাদেশে অনেকগুলো বাচ্চা মারা গেছে, স্বীকার করেন। অনুতপ্ত হয়? অনুতপ্ত তো হয় না। মানে আপনারা তো বলেছিলেন 5 লাখ মানুষ মারা যাবে, বলছিল না 5 লাখ মানুষ মারা যাবে? হ্যাঁ, 500 মানুষকেও কি দাবড়া দাবড়া ধরা হয়েছে? কি বলছিল 5 লাখ মানুষ মারা যাবে আওয়ামী লীগের পতন হলে। আমরা কি 500 মানুষকেও দাবড়ায় ধরছি? বলেন তো। তো তারা শুকরিয়া আদায় করে না, এবং প্রত্যেকটা মুহূর্তে মানে জুলাইয়ের কেউ যদি আহত হয়, জুলাইয়ের কেউ যদি হ্যারাসমেন্টের শিকার হয়, তারা উচ্ছ্বাস করে। এত উচ্ছ্বাস, তাহলে পাশাপাশি এসে রাজনীতি করেন। মানে আওয়ামী লীগ যে ডিজিএফআই এর চলা একটা দল, আমি সবসময় বলতাম যে শক্তি প্রদর্শনের আর শক্তি নাই। তাদের রাজনীতি যে নিজেরাই কখন কখন খেয়ে ফেলেছে নিজেরাও জানে না। এইরকম এর চেয়ে সংকটে বিএনপি পড়ছে না? আপনারা কি গায়েব হয়ে গেছেন? এত বড় গায়েব হয়ে গেলেন কেন? তাই না? তো এখন তো মিছিল টিছিল মানে করে, লুকায় লুকায় মিছিল করে, সেই মিছিলের তো কেউ আর দৌড়ানি দেয় না, তাও তো সাহস পায় না। হ্যাঁ, তো এইগুলো কি বলবো। শেখ হাসিনাকে আমি যখন আটক অবস্থায় ছিলাম, তখন গোয়েন্দা সংস্থার বরাতে আমি বলেছিলাম যে আপনি একটা কাজ করেন, যে কোনো সময় কিন্তু আপনার দরজায় গিয়ে ছেলে পেলে টক টক করে করা নড়বে। আপনি কি বাঁচতে চান? আপনি যদি বাঁচতে চান, তাহলে রাষ্ট্রপতির হাতে অথবা প্রধান বিচারপতির হাতে ক্ষমতা দিয়ে আপনি পদত্যাগ করেন। তখন তো উনি ধরাকে সরা জ্ঞান করে নাই, সবাইকে উনি শাসন করে এবং সবাইকে হুমকির মুখে দেখায়। বিষয়টা এইরকম হয়ে গেছে সেই মান্ধাত্তা আমলের জমিদার এবং তার প্রজাদের মতো। মানে এই যুগে এসে মানুষের যে মানবিক অধিকার, মানুষের যে একটা সম্মানগত অধিকার, গতকালকে বিদ্যুৎ বিভাগ থেকে, এটা তো বিএনপি ভাইরা পোস্ট করছে যে বিদ্যুৎ বিভাগ কি গুপ্তরা সব দখল করে নিছে, পোস্ট করছে না গতকালকে? যে হলো হুমকি দিয়ে পোস্ট করছে, তাই না? যে লিখছে যে যারা এই বিদ্যুৎ নিয়ে কথা বলবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, এইরকম। তো সঙ্গে সঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয়কে বললাম যে এটা কি আপনার বলা ছিল? কি পোস্ট করছে? তখন বুঝলাম যে ওমা, এটা কি মন্ত্রী মহোদয় জানেও না নাকি? ঠিক আছে, মানে সরকারকে প্রত্যেকটা মুহূর্তে বেকায়দায় ফেলানোর জন্য কিন্তু এমন মানে সূক্ষ্ম চাল খেলা হচ্ছে, যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদের কাছকে জেলায় কারাবন্দী যারা ছিলেন, ওই জেলখানায় যেরকম স্লোগান হচ্ছিল যে খালেদা জিয়া, ঠিক আছে, এই স্লোগান সত্য না মিথ্যা? তাহলে এই কারাগারে কি এমন হলো,
এই মুহূর্তের মধ্যে কে এমন মোটিভেট করলো যে সেখানে খালেদা এবং জিয়া স্লোগান দিচ্ছিল? সুতরাং জুলাইয়ের প্রকৃত স্টেক হোল্ডার আপনারা, এবং এবং আমাদের দায়িত্বে আছে কে জানেন? ধরেন আমরা যদি এই মুহূর্তে বিশ্বস্ত কাউকে খুঁজি, যে বাংলাদেশের মুখপাত্র বানাবো কাউকে, বাংলাদেশের অভিভাবক বানাবো কাউকে, এবং আমাদের কথাগুলো সেই অভিভাবক বলবে, এইরকম বিশ্বস্ত একজন মানুষকে দেখান যার বাবাকেও বিশ্বাস করা যায়, মাকেও বিশ্বাস করা যায়। বলেন। তো আমরা তার উপর বিশ্বাস রাখতে পারি কিনা? কারাবন্দীরা রাখতে পারি না? রাখতে হবে। বিকল্প আগে আমাকে দেন একজন, বিকল্প একজন দেন যাকে বিশ্বাস করতে পারবো। বিকল্প একজন দেন যার বাবা দেশদ্রোহী না, দেশের বিরুদ্ধে ছিল না, স্বাধীনতার বিরুদ্ধে ছিল না, সার্বভৌমত্বের বিরুদ্ধে ছিল না, এবং দেশকে লালন করার জন্যই তাকে মরতে হয়েছে। সেরকম একটা বিকল্প দেন। বেগম জিয়াকে দেশের জন্যই মরতে হয়েছে না, নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল? ভাই, বেগম জিয়ার সাথে শেখ হাসিনার ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল? ছিল না তো। আমি তো বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় না আসতো, তাহলে আওয়ামী লীগের 4-5টা নেতার মধ্যে ওই রকম শহীদ প্রেসিডেন্টকেও তারা মাথার মুকুট বানায় রাখতো না? কি রাখতো না? যদি আলাদা দল না হইতো, রাখতো না? মাথার মুকুট বানায় রাখতো। কিন্তু আলাদা দল, আলাদা শত্রুতা। সুতরাং ব্যক্তিগত কিছু নাই। দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, স্যাক্রিফাইস করেছেন, এবং বেগম জিয়ার মৃত্যুর সময় একটা গোষ্ঠী গুজব ছড়িয়েছিল কিভাবে বলেন, যে উনি মারা গেছেন। আলহামদুলিল্লাহ আমার দেখা করার সুযোগ হয়েছিল মৃত্যুর ঠিক আগ মুহূর্ত। আমি বলছিলাম আমি বিশ্বাস করতে পারতেছি না, আমি একটু দেখতে চাই। তো বড় ভাইরা মিলে একটু দেখার সুযোগ করে দিয়েছিলেন যে হ্যাঁ উনি নিঃশ্বাস নিচ্ছেন, শরীর নড়াচড়া করছে একটু একটু করে। তখন তো এইরকম ভাবে প্রত্যেকটা মুহূর্তে অসম্মান করার একটা তৎপরতা আছে, সম্মান হানি করার একটা তৎপরতা আছে। জুলাই কারাবন্দীরা যেরকম জেলখানায় হুঙ্কার দিয়েছিলেন যে খালেদা জিয়া, প্রত্যেকটা মুহূর্তে আপনাদের স্বীকৃতি ব্যবস্থা আমরা আদায় করব, দিতে হবে, কোনো বিকল্প নাই, বিকল্প নাই। ব্যানার ধইরা যদি কেউ জুলাই যোদ্ধার সনদ পায়, তাহলে কারাগারে নির্যাতনে নিপীড়নের শিকার সহযোদ্ধারাও জুলাই সনদ পাবে, 100% পাবে। এইটা টাকা পয়সার কোনো বিষয় না, টাকা পয়সার কোনো বিষয় না, কি কয় টাকা দিবেন না দিবেন বিষয় না। আপনি সেম মর্যাদা আর একজনকে দেবেন, আমার আরেক ভাইকে দেবেন না, এইটা আমরা হতেই দেব না। আজকে ইশরাক ভাই এখানে আসলে ইশরাক ভাইকে আমি ধরতাম, তার কাছ থেকে সময় আদায় করতাম যে ভাই বলেন কয়দিন লাগবে আমাদের, আপনি যে কয়দিন বলবেন তার চেয়ে দ্বিগুণ সময় দেব, বাট এটা আমাদের করতে হবে, করতে হবে। সব শেষে বলবো আবার ওই কথা, বারবার পরীক্ষা দেওয়ার সময় নাই, বারবার পরীক্ষা দেওয়ার বয়স নাই, বারবার পরীক্ষা দেওয়ার মতো যৌবনও নাই, যৌবনও নাই। এই যুদ্ধে যারা ত্যাগ স্বীকার করছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে, প্রত্যেকটা যোদ্ধাকে মূল্যায়ন করতে হবে, সম্মান করতে হবে। এবং ডক্টর ইউনূস যে সম্মান নিয়ে আসছিল, উনি অসম্মান নিয়ে বিদায় দিছে কেন? শুধুমাত্র লড়াইয়ের যোদ্ধাদেরকে সম্মান না করার কারণে উনি অসম্মান নিয়ে বিদায় নিছে। যদি লড়াইয়ের যোদ্ধাদেরকে সম্মান করত, তাহলে ওনাকে মানুষ বিরক্ত করতো না, ওনাকে মানুষ বিরক্ত করতো না। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। কোনো ভুল ভ্রান্তি থাকলে মাফ করবেন। আসসালামু আলাইকুম।